ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি আবুল কাশেম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা 2026 সালের নভেম্বরে এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে এবং এর মধ্যে গত এপ্রিলের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে এডিশনাল 37% ট্যারিফ আরোপ করার প্রস্তাব করেছে, যদিও সেটা 3 মাসের জন্য এখন স্থগিত অবস্থায় আছে। তো সব মিলিয়ে হচ্ছে, আবার যেহেতু আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি, তো সেখানে ডব্লিউটিওর কিছু রুলস আছে যেটা আমাদেরকে মানতে হবে। তো তার মধ্যে একটা হলো যে আমাদের ট্যারিফ রেশনালাইজ করা। অন্যান্য ডেভেলপিং কান্ট্রি যে ধরনের ট্যারিফ, মানে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে যাইতে হলে আপনার কিছু পণ্যের ক্ষেত্রে ট্যারিফের একটা লিমিট আছে, যে এর বেশি কোনো দেশ হচ্ছে ট্যারিফ ইম্পোজ করতে পারবে না। তো বাংলাদেশের এখন যে ট্যারিফ রেটটা আছে সেটা সেই সিলিংয়ের চেয়ে অনেক বেশি। তো ফলে আমাদের এক্সপার্টরা বলছেন যে এখনই, যেহেতু আগামী জুনে একটা বাজেট আসছে, এই সময় হচ্ছে এই ট্যারিফ রেশনালাইজ করার একটা মোক্ষম সময়, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। ওদিকে যুক্তরাষ্ট্রকেও আমরা হচ্ছে 100টা পণ্যে জিরো ট্যারিফ দেবো বলে আমাদের সরকার অঙ্গীকার করেছে, ফলে 100টা পণ্যের ট্যারিফ এমনিতেই হয়তো কমে আসবে। তো বাকি পণ্য যেগুলোর ক্ষেত্রে ট্যারিফ কমানোর কথা, তো এক্সপার্টরা বলছেন যে আমাদের হাতে সময় খুবই কম। এই বাজেট এবং আগামী বছরের জন্য আমরা আরেকটা বাজেট পাবো, যেহেতু তারপরে নভেম্বরে আমাদের গ্রাজুয়েশন। তো এ বিষয়ে টিভিএসে একটা বিস্তারিত স্পেশাল নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তাকে আজকে স্টুডিওতে পেয়েছি, আমরা তার কাছ থেকে জানবো। রিয়াদ, আপনি যে নিউজটা করেছেন যে আসলে এখনই ট্যারিফ রেশনালাইজেশন করার বাংলাদেশের একটা উপযুক্ত সময়, কারণ হাতে আর সময় নেই। তো এটা আপনি কেন বলছেন যে এখনই উপযুক্ত সময়, এবং আমাদের ট্যারিফ রেট এখন কি অবস্থায় আছে অন্যান্য এলডিসি বা ডেভেলপিং কান্ট্রির তুলনায়, এটা আপনি একটু বলুন। ধন্যবাদ কাশেম ভাই। আপনি আপনার বক্তব্যে কিছু বিষয় অলরেডি চলে আসছে। বাংলাদেশ কিন্তু বিশ্বের যেসব দেশগুলোতে ট্যারিফ মানে আমদানিতে যে শুল্কের পাশাপাশি আরও যত ধরনের ট্যাক্স আছে, মূলত শুল্ক মানে ইম্পোর্ট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি বা রেগুলেটরি ডিউটি, এগুলো মিলিয়ে এটাকে ট্যারিফ বলে। এই ট্যারিফটা বাংলাদেশে অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক বেশি, মানে সবচেয়ে বেশি যেই হাতে গোনা কয়েকটি দেশ আছে তার মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশে বর্তমানে ট্যারিফ অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 27% বা 28%-এর মতো। এটা গ্লোবাল অ্যাভারেজের চেয়ে 3 গুণ বেশি বাংলাদেশে। এবং এই যে লোয়ার মিডল ইনকাম যে কান্ট্রিগুলো আছে, লোয়ার ইনকাম যে দেশগুলো, তাদের অ্যাভারেজ হচ্ছে 11%। তার মানে তাদের তুলনায় আমাদের কিন্তু অনেক বেশি। আর উন্নত দেশ অথবা আরও তাদের হিসাব তো আরোই, তাদের হলো অ্যাভারেজ 3-4%। তো এইটি নিয়ে বহুদিন ধরেই কথা হচ্ছে যে বাংলাদেশের এই যে ট্যারিফটা, শুল্ক, এটিকে একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার জন্য এখানে একটি বিষয় বলে রাখা দরকার। এই উচ্চ শুল্কের ভারটা কার উপরে যায়? এই উচ্চ শুল্কের ভারটা আসলে কনজিউমার, ভোক্তার উপরে যায়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একটি হিসাব আছে যে 2024 সালে বাংলাদেশের ভোক্তারা একই পণ্য যেটা আমদানি হয়েছে বাংলাদেশে, একই পণ্য গ্লোবাল অ্যাভারেজ, ভোক্তারা অ্যাভারেজে যে পরিমাণ টাকা দিয়েছে, বাংলাদেশের ভোক্তাদেরকে তার তুলনায় 20,000 কোটি টাকা বাড়তি পরিশোধ করতে হয়েছে, ভোক্তাদের পকেট থেকে গিয়েছে আলটিমেটলি বাড়তি ট্যারিফের কারণে। তো এটা নিয়ে বহুদিন ধরে, যেমন আমরা যেহেতু এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি, ফলে এখন বিশ্ব ব্যবস্থার সঙ্গে আমাদের যেহেতু আমাদের এক্সপোর্টও আছে, তো অনেক দেশের সঙ্গে আমাদের এখন মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজন হবে। তো আমাদের যদি এত বেশি ট্যারিফ থাকে, হুট করে এই সরকার এত বেশি রেভিনিউর ধাক্কা সামলাতে পারবে না, যার কারণে আগে থেকে আলোচনা ছিল যে আমাদের ট্যারিফটাকে যৌক্তিক করা। যেখানে যেখানে আপনি জানেন কোনো ক্ষেত্রে আমাদের সব মিলিয়ে শুল্ক কর মিলিয়ে 800% পর্যন্তও আছে, যেমন আপনার গাড়ির ক্ষেত্রে। তো তারপরে আপনি খেয়াল করবেন যে ফল তো, যে এসব ফল, কমলা, আঙ্গুর, এই বা আপেল, এসব ফল তো বাংলাদেশে হয় না। তো এসব ফল আমদানির ক্ষেত্রে 100%-এর উপরে ট্যাক্স। এটি কিন্তু অনেক বেশি। 100 পণ্যের উপরে আছে যেখানে ট্যাক্স 100 থেকে 278% পর্যন্ত বাংলাদেশের। এটা ভোক্তাকেই দিতে হচ্ছে। আসলে সরকার মূলত রাজস্ব কমে যাবে এই ভয়ে এইগুলো কমাচ্ছে না, অথচ এটি আরও আগে থেকেই করা দরকার ছিল। এখন নতুন করে যে বিষয়টা হলো, আপনি যেটা বললেন, একটা হলো ট্রাম্পের রেসিপ্রোকাল ডিউটির কারণে আমাদের এখন তাদের সঙ্গে নেগোসিয়েশনে যেতে হবে। তো নেগোসিয়েশনে যেতে হলে তাদের কাছ থেকে আমাদের আমদানি বাড়াতে হবে। আমদানি বাড়ানোর একটা বড় উপায় হলো ট্যারিফ কমানো। তো
সরকার যে পণ্যগুলো অলরেডি ট্যারিফ কমানোর বিষয়ে বলেছে সেগুলো খুব বেশি আমদানি হয় না, তাও সরকার এটা একটা ভালো উদ্যোগ। আরেকটি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের যেহেতু এরপরে আপনি যেটা বললেন যে ডব্লিউটিওর কিছু নীতিমালার কারণেই আমাদের এখন ট্যারিফটাকে যৌক্তিক করতে হবে, ফলে আমাদের এক্সপার্ট যারা তারা বলছেন এটি আমাদের সবচেয়ে উপযুক্ত সময় এখনই এখানে হাত দেওয়ার এবং এখানে ড্রাস্টিক্যালি কমিয়ে আনার। আপনি জানেন গত বছর আমাদের যা টোটাল রেভিনিউ আদায় হয় তার প্রায় 1/3 কিন্তু এখনও আমদানি পর্যায়ে যে ট্যারিফ অথবা যে ট্যাক্স আছে সব কিছু মিলিয়ে আদায় হয়, যার পরিমাণ গত বছর ছিল প্রায় 1 লাখ কোটি টাকা। তো এটি সরকারকে এখন গুরুত্বের সঙ্গে এটা দেখার সময় এসেছে, এটা আমাদের এক্সপার্টরা বলছেন। আপনার কাছে জানতে চাবো, এই যে যে বাংলাদেশে উচ্চ ট্যারিফ, এটা সরকারের অবশ্যই একটা লক্ষ্য যে আমি এখান থেকে রেভিনিউ ইনকাম করব, কিন্তু আরেকটা প্রধান লক্ষ্য ছিল যে আমাদের অভ্যন্তরীণ ইন্ডাস্ট্রিকে একটা সুরক্ষা দেওয়া, যে আমদানি পণ্যের সাথে যাতে সে খুব সহজেই হলো কম্পিটিশন করে তার উৎপাদিত পণ্যটা বিক্রি করতে পারে। তো এখন এই যেহেতু সরকার এটা আগে থেকে পর্যায়ক্রমে একটু একটু করে কমায় নেয়, এখন এই 2 বছরের মধ্যে যদি ব্যাপক মাত্রায় কমাতে হয়, আবার অন্যদিকে হচ্ছে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি কিন্তু তার সক্ষমতাটা বাড়াচ্ছে না, যে আমার হলো 2026 সাল থেকে গ্লোবাল পণ্যের সাথে আমার কম্পিটিশনে যাইতে হবে, সেই জন্য আমার যে পণ্যের কোয়ালিটি, প্রাইস ইত্যাদি যে পর্যায়ে করা দরকার সেদিকে কিন্তু আমাদের লোকাল ইন্ডাস্ট্রির খুব একটা মনোযোগ নেই। তো তাহলে এই ট্যারিফ কমানোর ইম্প্যাক্ট আমাদের লোকাল ইন্ডাস্ট্রির উপরে আসলে কেমন পড়তে পারে, এবং লোকাল ইন্ডাস্ট্রিগুলার সার্ভাইভ করার জন্য তাদের কি কি প্ল্যান আসলে থাকা উচিত? আচ্ছা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি খেয়াল করবেন আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে কিন্তু লম্বা সময় থেকে, কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে বেশ লম্বা সময় থেকে সরকার সাপোর্ট দিয়ে আসছে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি তৈরি পোশাক খাত। আপনি তৈরি পোশাক খাতে কম ট্যাক্স, তারপরে আমদানি, কাঁচামাল আমদানি ডিউটি ফ্রি, একদমই তাদের কোনো শুল্ক পরিশোধ করতে হয় না। এখনো পর্যন্ত কিন্তু দেখেন প্রায় 4 দশক ধরে সরকার এই সুযোগ দিয়ে আসছে, সুবিধা দিয়ে আসছে। এখনো পর্যন্ত পোশাক খাতের আপনি কোনো ট্যাক্স কমাতে গেলে কিন্তু সেখান থেকে ব্যাপক একটা বাধা অথবা আসে যে হ্যাঁ এখানে 40 লক্ষ মানুষের কর্মসংস্থান সেটি ক্ষতিগ্রস্ত হবে। প্রশ্ন হচ্ছে 4 দশকেও কেন একটা ইন্ডাস্ট্রি নিজের পায়ে দাঁড়াতে পারলো না, এই প্রশ্নটা কিন্তু আমাদের এক্সপার্টরাও করেন। তো এরকম হচ্ছে আপনি যত সাপোর্ট দিতে থাকবেন, একটা সময় পরে এটা আসলে অনেকটা ওই মেয়াদ বেড়ে যাওয়ার মতো, হাঁটতে শিখে না কিন্তু খুব স্বাস্থ্য বেড়ে যাচ্ছে। আমাদের কিছু ইন্ডাস্ট্রির অবস্থা আসলে অনেকটা এরকম হয়ে গেছে যে এই ইন্ডাস্ট্রিগুলো সাপোর্ট এখন পেতে পেতে ওই সাপোর্ট সরিয়ে নেওয়ার নিতে গেলে এখন তাদের জন্য সমস্যা তৈরি হচ্ছে। আসলে সরকারের কিছু ইন্ডাস্ট্রি আছে এখান থেকে সাপোর্ট সরিয়ে নিতে হবে, যে প্রোটেকশনটা। আপনি জানেন আমাদের এমন কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে প্রোটেকশন দেওয়ার কারণে সেটি এক্সপোর্টের চাইতে বরং তারা লোকাল মার্কেটে বিক্রিতে এখন বেশি মনোযোগী হয়ে গেছে। তো ডেফিনেটলি যখন আপনার এই ব্যবধান কমে আসবে, আমাদের ট্যারিফ ওয়াল মানে হচ্ছে তাদের জন্য যে পরিমাণ সুরক্ষা দেওয়া আছে স্থানীয় ইন্ডাস্ট্রিগুলো, এটা অনেক বেশি সুরক্ষা। এই সুরক্ষাটাকে আসলে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার বিষয়। এর ফলে যেটা হবে, একটা হলো আমার ভোক্তা যৌক্তিক দামে পণ্য কেনার একটা সুযোগ পাবে, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু তখন তাকে চিন্তা করতে হবে যে না, তার উৎপাদনশীলতা বাড়ানো, তার ক্যাপাসিটি অথবা আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে তাকে, যেহেতু তাকে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা টিকে থাকতে হবে, তখন নানান পদ্ধতি তাকে বের করতে হবে বাধ্য হয়ে। ফলে এই জিনিসটা আসলে ইন্ডাস্ট্রির উপরে কিছুটা চাপ আসলেও সরকারকে এই জায়গায় যেতে হবে, এর বাইরে আসলে অন্য কোনো উপায় নেই। আপনি তো দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড ফলো করেন এবং বাজেটে অনেক ইনসাইট স্টোরি করেন যে বাজেটে আসলে এনবিআর কি করছে আগামী বাজেটে। তো আপনার কাছে জানতে চাবো যে এখন পর্যন্ত আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে আগামী অর্থ বছরের বাজেটে এই ট্যারিফ রেশনালাইজেশনের ক্ষেত্রে এনবিআর কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, বা নিলে সেটা কেমন হতে পারে? আচ্ছা, একটা বিষয় হচ্ছে সরকার একটা প্ল্যানে আছে যে গত 3 বছর থেকে সরকার এটা করে আসছে, মিনিমাম ট্যারিফ বলে একটা, ট্যারিফ ভ্যালু বলে একটা বিষয় আছে, যে কোনো আমদানি পণ্যের আমদানি মূল্য যাই হোক একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নিচে সেটি ঘোষণা করার সুযোগ নেই। অর্থাৎ কম হলেও ওই দাম ধরেই মূল্যায়ন, প্রাইসটা ধরবে এবং তার উপরে ট্যাক্স ধরবে। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো এটা সম্ভবত অর্থ পাচার প্রতিরোধ করার জন্য এইটা করেছে, হ্যাঁ। এবং যেহেতু এনবিআর এর একটা সক্ষমতা ছিল না যে কত প্রাইসে আনছে, তো এখন কিন্তু দিনে দিনে প্রযুক্তির
উন্নয়নের কারণে সহজে সরকারের পক্ষে বোঝা সম্ভব আসলে একই পণ্য চীন থেকে এনেছে, সেই পণ্য চীনের মার্কেটে কত প্রাইসে সেল হচ্ছে। তো এই ট্যারিফ, মিনিমাম ট্যারিফ ভ্যালু ধীরে ধীরে সরকার এখান থেকে উঠিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে আগামী বাজেটেও তারা একটা বেশ ভালো সংখ্যক পণ্যের মিনিমাম ট্যারিফ ভ্যালু উঠিয়ে নেবে। তারপরে বেশ কিছু পণ্য আছে যেগুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি আছে বা অন্যান্য শুল্ক আছে, এগুলোও এরকম শতাধিক পণ্য আছে, এগুলো তুলে নেওয়ার প্ল্যান আছে আমাদের। কিন্তু ৭,৫০০ ট্যারিফ লাইন মানে হচ্ছে এই ৭,৫০০ HS কোডের আওতায় পণ্য বাংলাদেশে আসে। তো এর মধ্যে ধরেন ১০০, ১৫০, ২০০, ৩০০ কমানোটা খুব সিগনিফিকেন্ট কোনো কিছু হয় না। বিশেষ করে যেগুলোতে কমায় এনবিআর কমানোর সময় খুব কৌশল করে এমন পণ্যে কমায় যেটার আসলে আমদানি খুব একটা নেই, সামান্য, হয়তো এতে ১ কোটি, ২ কোটি, ১০ কোটি টাকারও বিশেষ হয় না, ইম্প্যাক্ট হয় না। তার মানে যেগুলো বড় আকারে আসে, যেগুলোতে বড় শুল্ক আছে, সেই জায়গাগুলোতে এনবিআর হাত দিচ্ছে না কৌশলে। ওই যেগুলো কম দেখাচ্ছে, হ্যাঁ, যে ১০০, ২০০ বা ৩০০ বা ৪০০ ট্যারিফ লাইনে কমানো হয়েছে, এটি সংখ্যায় দেখা যায়, বাস্তবে এটির ইম্প্যাক্ট খুব বেশি নেই, এগুলো খুব বেশি আমদানি হয় না। আর এইবারও এনবিআরের একটা প্ল্যান আমরা যতদূর জানি আছে, কিন্তু কতটুকু তারা শেষ পর্যন্ত করতে পারবে, কারণ তাকে তো আবার একটা বড় রেভিনিউ টার্গেট দেওয়া হয়। আপনি জানেন IMF এর পক্ষ থেকে শুধু কর ফাঁকি বন্ধ ছাড়া শুধুমাত্র ট্যাক্স বাড়ানোর মাধ্যমেই বাড়তি ৫৭,০০০ কোটি টাকা আদায়ের টার্গেট দেওয়া হয়েছিল, যদিও ফাইনালি এনবিআর তাদের সঙ্গে নেগোসিয়েশন করে সেটাকে ৪০,০০০ কোটি টাকায় নামিয়ে এনেছে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য। তো এই যদি ৪০,০০০ কোটি টাকাও তাকে বাড়তি আদায় করতে হয়, এনবিআরকে ওই ঘুরে ফিরে ওই সহজ জায়গায় যেখানে হাত বাড়ালে রাজস্ব পাওয়া যায় সেখানেই যেতে হয়। তো শেষ পর্যন্ত আসলে এখন আমরা হয়তো দেখছি যে এনবিআর এর ইচ্ছা আছে, সরকারের ইচ্ছা আছে, ফাইনালি আসলে কতটুকু করতে পারবে, কারণ রাজস্ব আদায় বাড়ানোর যেহেতু চাপ আছে, সেই বিবেচনা কতটুকু করতে পারবে সেটা আসলে সময় বলে দেবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদ হোসেনের কাছ থেকে আমাদের ট্যারিফের যে বর্তমান অবস্থা এবং সামনে আগামী বাজেটে সরকার কি করতে পারে সেরকম কিছু পরিকল্পনার কথা জেনেছি। আগামী বাজেট জুনের প্রথম সপ্তাহে হবে। আমরা তার আগে রিয়াদের কাছ থেকে এই বিষয়ে আরও অনেক তথ্য জানতে পারবো এবং সেগুলি আমরা সময় সময় আপনাদের সাথে শেয়ার করব আশা করছি। তো ওয়ালটন এসি প্রেজেন্টস ইনসাইট যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।